আমি শুভদীপ মুখার্জি, সাধনচন্দ্র মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আজকে আমরা থার্ড সেমিস্টারের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো গদ্যের অংশের রাজবাহন চরিতম। এখন রাজবাহন চরিতম এই অংশটি দণ্ডী বিরচিত দশকুমার চরিত নামক গদ্য কাব্য থেকে গৃহীত হয়েছে। এখন দণ্ডীর নাম আমরা সকলেই জানি, সংস্কৃত সাহিত্যে তিনি একজন প্রসিদ্ধ গদ্য কাব্যকার বা প্রসিদ্ধ রচনাকার। এখন দণ্ডীর তিনখানি গ্রন্থ আমরা জানি বা পরিচিত। একটি হচ্ছে কাব্যাদর্শ নামক অলঙ্কার গ্রন্থ, দ্বিতীয় হলো দশকুমার চরিত এবং তৃতীয় হলো অবন্তী সুন্দরী কথা। অবন্তী সুন্দরী কথা সার নামক এই গ্রন্থ থেকে জানা যায় যে দণ্ডী ছিলেন মহাকবি ভারবীর প্রপৌত্র এবং তার পিতার নাম ছিল বীরদত্ত এবং মাতার নাম ছিল গৌরী। তিনি রচয়িতা হলেন আচার্য দণ্ডী। তার সময়কাল আনুমানিক 7ম শতকের শেষ ভাগ থেকে 8ম শতকের প্রথম ভাগ। তার উল্লেখযোগ্য 3টি রচনা আমরা পাচ্ছি। একটি হলো কাব্যাদর্শ, 2 নম্বর হলো দশকুমার চরিত, 3 নম্বর হলো ছন্দ বিচিতি। তার পরিচয়, তিনি হচ্ছেন কাঞ্চির অধিবাসী। দণ্ডী হচ্ছেন কাঞ্চির অধিবাসী। যদিও সংস্কৃত সাহিত্যের যারা প্রসিদ্ধ কবি বা গদ্যকার তারা সাধারণত নিজের পরিচয় সম্পর্কে বা নিজের পরিচয় ঠিকমতো দেন না। আমরা কালিদাসেরকেও দেখেছি বা অন্যান্য সাহিত্যিককেও দেখেছি, অন্যান্য কবিদেরও দেখেছি, তারা নিজের সম্পর্কে একটা বিমুখ থাকেন, আত্মপ্রচার বিমুখ থাকেন। তবুও যেটুকু জানা যায় সেটি হলো কাঞ্চির অধিবাসী, সরস্বতী এবং শ্রুতের কাছে তিনি লালিত পালিত হন। দণ্ডী হচ্ছেন পদলালিত্যের কবি, অর্থাৎ সুন্দর সুন্দর শব্দবন্ধ তিনি প্রয়োগ করেন বা তার রচনায় পাওয়া যায়। সেই জন্য দণ্ডী হলেন পদলালিত্যের কবি, যা রচনা থেকে সহজ এবং সাবলীল করে তোলে। রাজবাহন চরিতম দশকুমার চরিতম থেকে গৃহীত হয়েছে। দশকুমার চরিত হচ্ছে মূল অংশ, সেখান থেকে রাজবাহন চরিতম গৃহীত হয়েছে। এবং দশকুমার চরিতম এর 3টি ভাগ লক্ষ্য করা যায়। একটি হলো পূর্ব পিঠিকা, 2 নম্বর হলো মূল ভাগ, 3 নম্বর হলো উত্তর পিঠিকা। এই 3টি অংশ। এখন দশকুমার চরিত এই নাম শুনেই বোঝা যাচ্ছে যে 10 জন কুমারের জীবন বৃত্তান্ত এখানে আলোচনা করা হয়েছে। এই 10 জন কুমারের কাহিনী নিয়েই কিন্তু এই দশকুমার চরিতম এই অংশটি রচিত হয়েছে। অনেকের মতে চক্রপাণি দীক্ষিত বলে একজন ব্যক্তি, তিনি দাক্ষিণাত্য অধিবাসী ছিলেন বা দাক্ষিণাত্যবাসী লেখক। তিনি এই গ্রন্থের পূর্বে পূর্ব পিঠিকা এবং পরে উত্তর পিঠিকা নামে 2টি অংশ যোগ করে অসংলগ্নতা দূর করার চেষ্টা করেন। এখন এই দশকুমার চরিত এইটাকে যদি আমরা সমাস করি তাহলে দেখব যে দশ সংখ্যকা কুমারাহা শাক পার্থিবাদিমত উত্তর পদলোপী কর্মধারয় সমাস, তেষাং চরিতানি ষষ্ঠী তৎপুরুষ সমাস, দশকুমার চরিতানি অধিকৃত্য কৃতম কাব্যম ইতি দশকুমার চরিতম। এবং ক্লিবলিঙ্গ প্রথম আর একবচন দশকুমার চরিতম। এখন 10 জন কুমারের নাম: রাজবাহন চরিতম, রাজবাহন সোমদত্ত, পুষ্পোদ্ভব, অপহার বর্মা, উপহার বর্মা, অর্থপাল, প্রমতি, মিত্রগুপ্ত, মন্ত্রগুপ্ত এবং বিশ্রুত। এবং দশকুমার চরিতমের যে অংশটা আমাদের পাঠ্য আছে রাজবাহন চরিতম, এই রাজবাহন চরিতম হচ্ছে দশকুমার চরিতমের প্রথম যে বিষয়বস্তু সেইটি। এখন এই দশকুমার চরিতমের যে আকর্ষণীয় বিষয় সেইটি হচ্ছে বাস্তব ধর্মিতা, অর্থাৎ তদানীন্তন সময়ে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছিল সেই সব ঘটনার বলা যেতে পারে হুবহু বিবরণ বা সেই সব ঘটনার উপস্থাপনা এই দশকুমার চরিতের মধ্যে পাওয়া যায়। তৎকালীন সমাজের চৌর্য, প্রতারণা, লামপট্ট, জুয়া, গণিকাশক্তি প্রভৃতি এখানে বাস্তবতায় চিত্রিত হয়েছে। কাহিনী প্রধানত কল্পিত এবং মৌলিক, তবে অন্যান্য কাব্য এবং লোকপ্রচলিত কাহিনী থেকেও কিছু কিছু উপাদান সংগৃহীত হয়েছে। সুবন্ধু এবং বাণভট্টের কাব্যের তুলনায় এই কাব্য হচ্ছে সহজ এবং অনাড়ম্বর। আমরা একটু আগেই দেখলাম যে দণ্ডী হচ্ছেন মূলত পদলালিত্যের কবি। দণ্ডী ন পদলালিত্যম, অর্থাৎ ঘটনা নৈপুণ্যে বা বর্ণনা কৌশলে তিনি উল্লেখযোগ্য কবি হয়েছেন। সেই জন্য বলা হয়ে থাকে দণ্ডী ন পদলালিত্য। দণ্ডীর যে পদলালিত্য সেটি হচ্ছে কবি উল্লেখযোগ্য। এখন যে অংশটি আমাদের পাঠ্য সেই বিষয়ে আমরা যাচ্ছি। শ্রুত্বা তু ভুবনম বৃত্তান্তম অঙ্গনা বিস্ময়
বিকশিত অক্ষি। শ্রুত্বা তু অর্থাৎ আগে কিছু ঘটনা ঘটেছে। শ্রুত্বা ত্বা প্রত্যয় দিয়ে আরম্ভ হচ্ছে, অসমাপিকা ক্রিয়া দিয়ে আরম্ভ হচ্ছে, তার মানে আগে কোনো ঘটনা ছিল, সেই ঘটনার পুনরাবৃত্তি এই বিষয় গ্রন্থের মধ্যে আমরা পাচ্ছি। শ্রুত্বা তু, শ্রুত্বা মানে শুনে, ভুবন বৃত্ত অন্তম উত্তম অঙ্গনা। ভুবন বৃত্ত অন্তম, চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শুনে, চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শুনে উত্তম অঙ্গনা রমণী শ্রেষ্ঠা, অঙ্গনা মানে হচ্ছে রমণী, বিস্ময় বিকশিত অক্ষ্মী, বিস্ময়ে উৎফুল্ল নয়নে সস্মিতম স্মিত হেসে ইদম অভাসত, এইটি বললেন। তাহলে এই কথাটি শুনে, কি কথা শুনলেন? শুনলেন, আগের ঘটনা শুনলেন, শুনে তিনি স্মিত হেসে, বিস্মিতভাবে স্মিত হেসে বললেন, দ্বৈত হে প্রিয় তৎপ্রসাদাৎ, তোমার কৃপায় উদ্যমে আজকে আমার মনসি মনে তম অপহ অন্ধকার অপসরণকারী তয়া দত্ত, অন্ধকার অপসরণকারী, অন্ধকার অপসারণকারী অজ্ঞান নাশক তয়া দত্ত, তোমার কর্তৃক প্রদত্ত হলো জ্ঞান প্রদীপ, জ্ঞানরূপ প্রদীপ তোমার কর্তৃক প্রদত্ত হয়েছে। চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শুনে রমণী শ্রেষ্ঠা অবন্তী সুন্দরী, তিনি কাকে বললেন? সেই কর্তা এখনো উচ্চ আছেন, অর্থাৎ রাজবাহনকে বললেন। তিনি কি বললেন? না, এই যে শশাগরা ধরিত্রী, সেই ধরিত্রীর বর্ণনা শুনে তিনি বিকশিত নয়নে স্মিত হেসে একথা বললেন, হে প্রিয়, তোমার অনুগ্রহে আমার শ্রবণেন্দ্রিয় আজ সার্থক হলো। অর্থাৎ এত ভালো ভালো কথা শুনে আমি তৃপ্ত হলাম। এইটি রাজবাহনকে অবন্তী সুন্দরী বললেন, যে এত ভালো ভালো কথা শুনে আমি তৃপ্ত হলাম, শ্রবণেন্দ্রিয় তৃপ্ত হলো। অর্থাৎ আমরা জানি আমাদের পাঁচটি ইন্দ্রিয়, পাঁচটি কর্মেন্দ্রিয়, পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, বাক ও পানি পাদ পায়ু উপস্থ, মন হচ্ছে অন্তরিন্দ্রিয়, কান শ্রবণেন্দ্রিয়। সেই শ্রবণেন্দ্রিয় যদি ভালো ভালো কথা শোনে তাহলে আমরা আত্মতৃপ্ত হই, আমরা তৃপ্ত হই, আমাদের আত্মতৃপ্তি আসে। এক্ষেত্রে কিন্তু এই অবন্তী সুন্দরীরও তাই হলো। আজ তুমি আমার মনে অজ্ঞানরূপ অন্ধকার নাশক জ্ঞানরূপ প্রদীপ দান করেছ। অর্থাৎ আমরা জানি প্রদীপের আলোয় অন্ধকার দূরীভূত হয়, প্রদীপ যখন জ্বলে অন্ধকার চলে যায়, অজ্ঞান দূরীভূত হয়। ঠিক সেই রকম এখানেও রাজবাহনের উদ্দেশ্যে অবন্তী সুন্দরী বলছেন যে এই ভালো ভালো শব্দ শ্রবণের মাধ্যমে, ভালো ভালো কথা শ্রবণের মাধ্যমে আমার মধ্যে যে অজ্ঞানতা ছিল সেই অজ্ঞানতা দূর হলো, জ্ঞানরূপ প্রদীপ প্রজ্বলিত হলো। পক্কম ইদানিং তৎপাদ পদ্ম পরিচর্যা ফলম, এখন তোমার চরণ কমলের সেবার ফল পরিণত হয়েছে। অশ্য চ তৎপ্রসাদস্য কিম উপকৃত্য প্রত্যুপকৃতবতী ভবেয়ম, কি উপকার করে আমি তোমার এই অনুগ্রহে প্রত্যুপকারকারিণী হতে পারি? আমার তো কিছুই নেই, যার মানে আমার অভবদীয়ম নৈব কিঞ্চিত মত সম্বন্ধ, অর্থাৎ আমার কিন্তু তোমাকে দেওয়ার মতো এমন কিছুই নেই যে যেটা আমি দিতে পারি। অর্থাৎ এখানে তার ঘটনাটা হচ্ছে এইরকম। ঘটনাটা যদি আগে বলা যায় তাহলে বলতে হবে যে পাতালপুরী থেকে পৃথিবীতে ফিরে আসার সময় কিরাতবেশী ব্রাহ্মণ মাতঙ্গ পাতালপুরীর রাজকন্যার কাছ থেকে পাওয়া খুদ পিপাসা নাশক এক মণি রাজবাহনকে উপহার দেন। পৃথিবীতে ফিরে বন্ধুদের খোঁজে বেরিয়ে গিয়ে তার সঙ্গে বন্ধু সোমদত্ত এবং পুষ্পোদ্ভবের মিলন ঘটে। তিনি নানা বিদ্যা বিশারদ এক ব্রাহ্মণ কুমারকে পরিচয় দিয়ে উজ্জয়িনীতে বাস করছিলেন। একদিন বসন্তকালে এক উপবনে বিহাররতা রাজা মানসারের কন্যা অবন্তী সুন্দরীকে দেখে তিনি তার প্রতি আসক্ত হন। অবন্তী সুন্দরীও রাজবাহনকে দেখে তার প্রতি আকৃষ্ট হন। রাজবাহনের মনে পড়ে যায় পূর্বজন্মের কথা। রাজবাহন ছিলেন পূর্বজন্মে রাজা শাম্ব এবং অবন্তী সুন্দরী ছিলেন তার পত্নী যজ্ঞবতী। অর্থাৎ এখানেও কিন্তু ওই ভারতবর্ষের দর্শনের যে জন্মান্তরবাদ,
তার একটা ইঙ্গিত এই দশকুমার চরিত্রে এই আঙ্গিকের মধ্যে দেওয়া হয়েছে। পত্নীকে খুশি করতে শাম্ব পদ্মদিঘিতে বিশ্রামরত এক রাজহংসকে বেঁধে উপহার দেন। তখন হংসটি তাকে পত্নী বিচ্ছেদের অভিশাপ দেয়। অনেক অনুনয়ের পর সে বিচ্ছেদকালে 2 মাস সীমিত করে দেয়। অবন্তী সুন্দরী সখীকে এক রাজহংসকে বাঁধবার কথা বলাতে রাজবাহন তাকে উক্ত কাহিনী বললেন। তাহলে এইটি হচ্ছে ঘটনার পূর্ববর্তী ঘটনা। এই ঘটনার প্রেক্ষিতে রাজবাহন এই ঘটনাটি বললেন। সুপ্তয়স্তু তয় সুপ্তয়স্তু তয় সুপ্তয় তু তয়, অর্থাৎ রাজবাহন এবং অবন্তী সুন্দরী যখন ঘুমিয়েছিলেন, সেই ঘুমন্ত অবস্থায় তারা দুজন ঘুমিয়ে পড়লে স্বপ্ন আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমরা স্বপ্ন দেখি, এক্ষেত্রেও তার অন্যথা হলো না। তারা যখন ঘুমিয়েছিল তারা তখন স্বপ্ন দেখল বিষগুণ নিগড়িত পাদ, মৃণাল সূত্রের দ্বারা আবদ্ধ চরণ। বিষগুণ নিগড়িত পাদ, মৃণাল সূত্রের দ্বারা, পদ্মের সূত্রের দ্বারা যে পাকে বাঁধা হয়ে আছে এইরকম পা, জড়ঠ মানে কোনো এক বৃদ্ধ, কশ্চিৎ জালপাদ মানে জালপাদ অদৃশ্যত, তার মানে হচ্ছে নিদ্রিত অবস্থায় তারা দুজনে রাজবাহন এবং অবন্তী সুন্দরী স্বপ্নে এক বৃদ্ধ হংসকে মৃণাল তন্তু দ্বারা পা বাঁধা অবস্থায় দেখতে পেলেন। স্বপ্নে দেখছেন যে একটি হংস বাঁধা পড়েছে, হাঁস বাঁধা পড়েছে। সেই স্বপ্ন দেখে প্রতি অবুদ্ধেতাঞ্চ উভৌ, তারা সেই স্বপ্ন দেখে সঙ্গে সঙ্গে তারা উঠে পড়লেন। স্বপ্ন দেখলেন এবং সঙ্গে সঙ্গে উঠে পড়লেন। অথতস্য, তারপরে সেই রাজকুমারস্য মানে রাজকুমারের কমলবূঢ় শশী কিরণ রজ্জুদাম নিগৃহীত, কমলবূঢ় শশী কিরণ রজ্জুদাম নিগৃহীত। আর সেই রাজকুমারের চরণদ্বয় ছিল এক রৌপ্য শৃঙ্খলে আবদ্ধ, যেন পদ্ম ভেবে চন্দ্র নিজ কিরণ সমূহরূপ রজ্জু দ্বারা তা পদদ্বয় আবদ্ধ করেছে। এখানে একটি কল্পনার অবতারণা করা হয়েছে। সেই যে রাজকুমার অর্থাৎ রাজবাহনের চরণ, দুটি চরণ বা দুটি পা রূপোর শৃঙ্খলের দ্বারা আবদ্ধ ছিল। মনে হচ্ছে এটি হচ্ছে দণ্ডির পদলালিত্য, এইটি হচ্ছে দণ্ডির স্টাইল। দণ্ডী বলছেন যেন মনে করা হচ্ছে পদ্ম ভেবে চন্দ্র নিজ কিরণ সমূহ রজ্জু দ্বারা আবদ্ধ করেছে। তা উপলব্ধি করেই রজত শৃঙ্খল উপগূঢ়ম চরণ যুগলম আসিত উপলভ্য এবচ, এবং এই ব্যাপারে উপলব্ধি করেই কিনে তৎ এটা কি, ইতি অতি পরিত্রাসু বিহ্বল, অত্যন্ত ভয়ে বিহ্বল হয়ে মুক্ত কণ্ঠম গলা ছেড়ে আচক্রন্দ চিৎকার করে উঠলেন রাজকন্যা। রাজকন্যা চিৎকার করে উঠলেন, অর্থাৎ রাজকন্যা দেখলেন যে রাজকুমারের পা দুটি রূপোর শেকলের দ্বারা আবদ্ধ আছে। এইটি দেখে রাজকুমার আচক্রন্দ চিৎকার করে উঠলেন যেন চ, যার ফলে তৎ সকলম এব কন্যা অন্তঃপুরম, তার ফলে সমস্ত অন্তঃপুরবাসিনী অধিবাসিনীগণ অগ্নি পরিহিতম ইব, অগ্নি পরিবেষ্টিতের ন্যায়, চারিদিকে আগুন লেগে গেলে যেমন অবস্থা হয়, অগ্নি পরিহিতম ইব অগ্নি পরিবেষ্টিতের ন্যায়, পিশাচ উপহতম ইব পিশাচ কর্তৃক আক্রান্তের ন্যায়, বেপমানম বেপমানম কাঁপতে কাঁপতে অনিরূপ্যমান, বেপমানম কাঁপতে কাঁপতে বেপমানম কাঁপতে কাঁপতে অনিরূপ্যমান তদাত্ম আয়তি বিভাগম, তৎকাল এবং পরবর্তীকালের কর্তব্য বিবেচনা করতে না পেরে অগণ্যমান রহস্য রক্ষা সময়, গোপনীয়তা রক্ষার শপথের কথা বিবেচনা না করে অবনীতল বিপ্রতিবিধ্যমান গাত্রম, ভূতলে শরীর লুটিয়ে আক্রন্দ বিদীর্যমান কণ্ঠম, চিৎকারে কণ্ঠ বিদীর্ণ করে অশ্রুস্রোত অবগুণ্ঠিত কপোলতলম আকুলি ভব,
অশ্রুস্রোতে গণ্ডদেশ বা গাল ভাসিয়ে আকুল হয়ে পড়েছিলেন। আকুলই ভব, তার মানে এখানে একটা দুঃখের বর্ণনা দণ্ডী তার এর মধ্যে দিচ্ছে, যে যখনই অবন্তী সুন্দরী রাজবাহনের এই অবস্থা দেখলেন তখন এই অবস্থা তার হল। অর্থাৎ এই যে ঘটনাগুলো ঘটলো সেগুলো অবনীতল বিপ্রতিবদ্ধমান ও গাত্রম বা অবন্যমান ও রহস্য রক্ষা সময়ম, এইগুলো কবির কল্পনা। ওই যে আমরা ভূমিকাতে বলেছিলাম যে দণ্ডী পরিচিত হচ্ছেন পদলালিত্যের জন্য, সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করে কিভাবে একটি পরিপূর্ণ গ্রন্থ রচনা করা যায় তার ইঙ্গিত কিন্তু দণ্ডী এই সমস্ত গ্রন্থের মধ্যে দিয়েছেন। এইটি দণ্ডীর পদলালিত্য। তার মানে সহজ কথায় বলতে গেলে রাজবাহনের ওই রৌপ্য শৃঙ্খলের দ্বারা আবদ্ধ অবস্থা দেখে অবন্তী সুন্দরীর এই ঘটনাগুলো ঘটল। অবন্তী সুন্দরী অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তুমুলে চাসমিন বিশৃঙ্খল ভয়ঙ্করে এই সময়ে অনিয়ন্ত্রিত প্রবেশা, তার মানে প্রবেশ নিয়ন্ত্রিত বা নিবারিত না হওয়ায় কিম কি হয়েছে ইতি সহসা উপসৃত্য বিবিষু, এই কথা বলতে বলতে হঠাৎ কাছে এসে প্রবেশ করলো অন্তবংশিক পুরুষা, অন্তঃপুরের রক্ষী এবং পরিচারকেরা। যেহেতু তিনি উন্মুক্ত অবস্থায় কাঁদছেন বা বিচলিত হচ্ছেন, সেই জন্য অন্তঃপুরের অন্যান্য যারা রক্ষী তারা সবাই প্রবেশ করলো। দদৃশুচ এবং দেখতে পেল তৎ অবস্থম, সেই অবস্থায় রাজকুমারকে, রাজবাহনকে, অর্থাৎ রাজবাহন যে ওই বদ্ধ অবস্থায় আছেন সেটা অবন্তী সুন্দরী কথার চিৎকারের ফলে, অবন্তী সুন্দরীর চিৎকারের ফলে সবাই এলো এবং দেখতে পেল। দদৃশস্তু তৎ অবস্থান রাজকুমার তৎ অনুভাব নিরুদ্ধ নিগ্রহ ইচ্ছা, তার প্রভাবে তাদের পীড়ন করার ইচ্ছা নিরুদ্ধ হওয়ায় তু সদ্য এব তৎক্ষণাৎ তে তৎ অর্থম, তারা সেই ব্যাপারটি চণ্ডবর্মাকে তপস্যারত রাজা দর্পসারের অনুপস্থিতিতে, রাজ্য শাসক ছিল চণ্ডবর্মা, নিবেদয়াম চক্রু, তারা বলল এই যে রাজবাহনের যে প্রভাব বা রাজবাহন যে বদ্ধ অবস্থায় আছে, তাহলে সেটা তারা কাকে জানালো? চণ্ডবর্মাকে জানালো। এই চণ্ডবর্মা হচ্ছে সেই রাজা দর্পসার, সেই রাজা দর্পসার তপস্যায় ছিলেন, সেই তপস্যারত দর্পসারের অনুপস্থিতিতে চণ্ডবর্মা কিন্তু রাজ্য শাসন করেছেন। নিবেদয়াম চক্রু, তাকে নিবেদন করলেন। সোপি কোপাত আগত্য, সেও সেই চণ্ডবর্মা কোপাত এটা হচ্ছে যেহেতু হেতু পঞ্চমী, কোপাত আগত্য আপূর্বক গন্ধাতুল ল্যপ, সৌপি মানে সেই চণ্ডবর্মা, যে চণ্ডবর্মা ওই রাজ্যের প্রধান ছিলেন দর্পসারের অনুপস্থিতিতে, সেই চণ্ডবর্মাকে নিবেদনের ফলে সৌপি কোপাত আগত্য, সেই চণ্ডবর্মা কোপে অত্যন্ত ক্রোধবশত বেরিয়ে এসে নির্দহন ইব দহন গর্ভয়া, এই যে ইব মানে হচ্ছে মত, যেন দগ্ধ করতে করতে, দহন গর্ভয়া অর্থাৎ রাগে অগ্নিসন্মা হয়ে, অগ্নিগর্ভ হয়ে, আমরা যেমন প্রচন্ড রেগে গেলে দিগ্বিদিক জ্ঞান হারিয়ে ফেলি, চণ্ডবর্মারও কিন্তু ঠিক সেই অবস্থা হয়েছিল। চণ্ডবর্মা প্রচন্ড ক্রোধে দিগ্বিদিক হারিয়ে ফেলে দহন গর্ভয়া দৃশা, দৃষ্টিতে নিসাম্য দেখে উৎপন্ন প্রত্যভিজ্ঞ, চিনতে পেরে কথম একই, অর্থাৎ সেই রাজবাহন বদ্ধ অবস্থায় পড়ে আছেন, চণ্ডবর্মা দেখে রাগে অগ্নিসন্মা হয়েছেন এবং তিনি দিগ্বিদিক জ্ঞান হারিয়ে ফেলে কি একই রাজবাহনের অবস্থা হয়েছে, এই রকম চিন্তা করতে লাগলেন। কথংস এবৈশ, কিভাবে, কেন প্রকারেণ, একই কথম মানে কেন প্রকারেণ, কিভাবে, স এব সেই এসো, এই মহৎ অনুজ মরণ নিমিত্ত ভূতায়া, আমার ছোট ভাইয়ের মরণের কারণ স্বরূপ, কিভাবে কে এই আমার ছোট ভাইকে হত্যা করতে উদ্যত হল। পাপায়া বালচন্দ্রিকায়া, পাপিষ্ঠা বালচন্দ্রিকার পত্যু স্বামীর
অতি অভিনিবিষ্ট বৃত্ত দর্পস্য অত্যন্ত ধনাভিমান সম্পন্ন বৈদেশিক বণিক পুত্রস্য বিদেশী বণিক পুত্রের পুষ্পোদ্ভবস্য মিত্রম রূপমত্ত কলা অভিমানী ন একবিধ বিপ্রলম্ভ উপায় পাটব আবর্জিত মূঢ় পৌরজন মিথ্যা আরোপিত বিতথ দেবতা অনুভাব। তার মানে হচ্ছে যে এই যে আমার ছোট ভাইয়ের মরণের কারণ স্বরূপ পাপীয়সী বালচন্দ্রিকার স্বামী ধনগর্বে অত্যন্ত গর্বিত বিদেশি বণিক পুত্র পুষ্পোদ্ভবের বন্ধু সৌন্দর্যের অভিমানিনী কলাকুশলী বলে গর্বিত অনেক প্রকার ছলনার নিপুণতায় অভিভূত হয়ে মূর্খ পুরবাসীগণ যার ওপর অকারণ দেবভাব আরোপ করেছে। উপায় পাটব আবর্জিত মূঢ় পৌরজন মিথ্যা আরোপিত বিতথ দেবতা অনুভাব কপট ধর্মপঞ্চুক কপট ধর্মের আলখাল্লায় আচ্ছাদিত নিগূঢ় পাপশীল গোপন পাপচারী চপল চঞ্চল ব্রাহ্মণ ব্রুব নামে মাত্র ব্রাহ্মণ। তার মানে হচ্ছে যে এই যে রাজবাহনের হত্যাকারী সম্পর্কে এই মন্তব্য করা হচ্ছে, তারা কেমন না, তারা হচ্ছে কপট ধর্মরূপ আলখাল্লায় আচ্ছাদিত গোপনে পাপাচারী হটকারী নামে মাত্র ব্রাহ্মণ। কথম ইব কেমন করে এনম অনুরক্তা কেমন করে এর প্রতি রাজবাহনের অনুরাগ এসেছে মাদৃশেষু অপি আমার মতো পুরুষ সিংহেষু মানে অনেক পুরুষের মধ্যে তিনি শ্রেষ্ঠ। কবিষু কালিদাস শ্রেষ্ঠ নির্ধারণে যেমন সপ্তমী হয় বা ষষ্ঠীও হয়, কবি নাম কালিদাস শ্রেষ্ঠ, ঠিক সেই রকম এখানেও ইয়ম মাদৃশেষু অপি আমার মতো পুরুষ সিংহেষু স অবমানা অপমানশীলা পাপা ইয়ম অবন্তী সুন্দরী এই পাপীয়সী অবন্তী সুন্দরী আমার মতো পুরুষ সিংহের প্রতি অপমান পরায়ণা হয়ে কেমন করে এর প্রতি অনুরক্ত হলো। অর্থাৎ আমি মানে সেই যে দর্পসার, আমি এই অবন্তী সুন্দরীকে অপমান করেছিলাম। অবন্তী সুন্দরীকে অপমান করার পরেও কেন রাজবাহনের প্রতি অবন্তী সুন্দরী অনুরক্ত হলো বা অবন্তী সুন্দরীর প্রতি তার অনুরাগ জন্মালো। পশ্যতু পতি দেখুক স্বামীকে অদ্য এব আজকেই শূল অবসিতম শূলের শিরভূষণ যুক্ত ইয়ম অনার্যশীলা কুলোপাংশনী কুলকলঙ্কিনী ইতি নির্ভৎসয়ন এইভাবে ভীষণ তিরস্কার বা ভৎসনা করতে করতে ভীষণ ভ্রুকুটি দূষিত ললাট ভয়াল ভ্রুকুটিতে ললাট বিকৃত করে কালো ইব যমরাজের মতো কালো লৌহ দণ্ড কর্কশেন মানে হচ্ছে যে ভীষণ ভৎসনা করতে করতে ভয়াল ভ্রুকুটিতে ললাট দেশ বিকৃত করে লৌহ দণ্ডতুল্য কঠিন বাহু দ্বারা কঠিন বাহুদণ্ডেন অবলম্ব হস্ত অম্বুজে রেখা অম্বুজ রথ অঙ্গ লাঞ্ছনে সরভসম আচকর্ষ এবং এইভাবে ভীষণ ভৎসনা করতে করতে ভয়াল ভ্রুকুটিতে ললাট দেশ বিকৃত করে লৌহ দণ্ডতুল্য কঠিন বাহু দ্বারা পদ্মচক্র রেখা চিহ্নিত করকমল ধরে জমের মতো সবেগে আকর্ষণ করলেন। অর্থাৎ এখানে চন্ডবর্মা যে অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন তার একটা চিত্র দণ্ডীর পদলালিত্যের মাধ্যমে উপস্থাপিত হয়েছে। দণ্ডী সুন্দর সুন্দর শব্দ প্রয়োগের মাধ্যমে এই শব্দগুলো হচ্ছে চিত্র, এবং আমরা সাধারণত বলি একটা কাব্যের ভাগ আছে চিত্রকাব্য বা পিক্টোরিয়াল পোয়েট্রি। সহজ সহজ শব্দগুলো এমনভাবে বলা হয়ে থাকে সেটা হচ্ছে সেই শব্দের মাধ্যমেই চিত্রগুলো চোখের সামনে ভাসে। এটা সাধারণত অবরোধ শ্রেণীর কাব্য, কিন্তু তবুও এটা কাব্যের মধ্যে পড়ে। কিন্তু দণ্ডী এখানে চিত্রকাব্য লেখেননি, দণ্ডী এখানে উত্তম কাব্য রচনা করেছেন। ঠিক ঠিক শব্দ প্রয়োগের মাধ্যমে দণ্ডী দেখিয়ে দিয়েছেন যে ঠিক শব্দ প্রয়োগের মাধ্যমে দণ্ডী দেখিয়ে দিয়েছেন যে শব্দের কতখানি গুরুত্ব। আমরা জানি
যে একটি শব্দকে যদি আমরা ঠিকভাবে প্রয়োগ করি, যে একশ শব্দ সুপ্রযুক্ত, এটা মহাভাষ্যের মধ্যে আছে, সম্যক জ্ঞাত, যদি একটি শব্দকে ঠিকভাবে প্রয়োগ করা যায় এবং জানা যায়, স্বর্গে লোকে চ কামদুধ ভবতি, স্বর্গে এবং লোকে কামধেনু যতখানি দুধ দেয় সেই কামধেনু তুল্য দুধ কিন্তু প্রাপ্ত হওয়া যায়। ঠিক সেই রকম এখানেও এই ভয়ঙ্কর শব্দগুলো প্রয়োগের মাধ্যমে বা ভীষণ ভয়ঙ্কর শব্দগুলো প্রয়োগের মাধ্যমে চণ্ডবর্মার ক্রোধের যে একটা পরাকাষ্ঠা বা চূড়ান্ত ক্রোধের ইঙ্গিত দণ্ডী তার রচনার মধ্যে দেখিয়েছেন। শতু স্বভাবধীর, তিনি কিন্তু স্বভাবধীর, স্বভাবতই ধৈর্যশীল বলে সর্ব পৌরুষ অতিভূমি, সকল পৌরুষের পরাক্রমের একমাত্র আধার হয়েও সহিষ্ণুতা এক প্রতিক্রিয়াম, সহ্য করায় যার একমাত্র প্রতিকার, এমন দৈবীম এব, দৈবী মানে দৈবীকেই ত্বাম আপদম, সেই বিপদ অবধার্য স্থির করে স্মরণ করো, তস্যা হংসগামিনী হংস কথায়া, সেই হংসগমন তুল্য সুন্দর গমনশীলা হংস কথায়া রাজহংসটির বৃত্তান্ত। সহস্য বাসু, সহজ করে থাকো, সহস্য বাসু মাসোদ্দয়, সহ্য করে থাকো হে বালা মাসোদ্দয়, দুটি মাস, ইতি প্রাণ পরিত্যাগ রাগিনীম, এই কথা বলে প্রাণ পরিত্যাগ রাগিনীম, প্রাণত্যাগে আগ্রহী প্রাণ সমাম, প্রাণতুল্লা প্রিয়াকে সম আশ্বাস্য মানে আশ্বাস দিয়ে পরিবশ্যতাম, শত্রুর বশ্যতা অজাসী স্বীকার করলেন। অর্থাৎ এই কথা বলে প্রাণ পরিত্যাগে আগ্রহী প্রাণ সমাকে আশ্বাস দিয়ে শত্রুর বশ্যতা স্বীকার করলেন। অর্থাৎ যিনি প্রাণ ত্যাগ করতে উদ্যত হচ্ছেন তাকে বললেন যে ধৈর্য ধরো, দুটি মাস সহস্র বাসু মাসোত্তয়, দুটি মাস তুমি বিরহ বেদনা সহ্য করো, এই কথা বলে তিনি শত্রুর বশ্যতা স্বীকার করলেন। এখানে এই টেক্সটটি শেষ হচ্ছে। তাহলে এই টেক্সটের মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে দণ্ডীর পদলালিত্য, দণ্ডীর যে পদের রচনাগুলির যে লালিত্য, সুন্দর সুন্দর শব্দ প্রয়োগের মাধ্যমে দণ্ডী দেখিয়ে দিয়েছেন যে শব্দের কতখানি গরিমা বা শব্দ কিরকম পর্যায়ে আমাদের উন্নীত করতে পারে, এটা দণ্ডী দেখিয়ে দিয়েছেন। আমরা এবার এখান থেকে যে যা প্রশ্নগুলো আসতে পারে, সেই যে বইয়ে যে প্রশ্নগুলি আছে সেগুলো আমরা আলোচনা করি। এগুলো সবই হচ্ছে এমসিকিউ প্রশ্ন। রাজবাহন চরিতম পাঠ্যাংশটির উৎস কি, এরকম প্রশ্ন হতে পারে যে স্বপ্নমাসমদত্তম অভিজ্ঞান শকুন্তলম মালবিকাগ্নি মিত্রম দশকুমার চরিতম, দশকুমার চরিতম। তারপরে হতে পারে রাজবাহন চরিতম পাঠ্যটি কোন জাতীয় রচনা, দৃশ্যকাব্য, গদ্যকাব্য, পদ্যকাব্য না চম্পু কাব্য, গদ্যকাব্য। তারপরে হতে পারে যে কিরকম শৃঙ্খলে পা বদ্ধ ছিল, রূপার শৃঙ্খলে বদ্ধ ছিল না তামার শৃঙ্খলে বদ্ধ ছিল, না লোহার শৃঙ্খলে বদ্ধ ছিল না সোনার শৃঙ্খলে বদ্ধ ছিল, রূপর শৃঙ্খলে, কার পা শৃঙ্খলে বাঁধা ছিল, রাজবাহনের না পুরুষোত্তমের না মাধবের না পূর্ণবার রাজবাহনের। তারপরে স্তম্ভ মিলিয়ে বিকল্প প্রশ্ন সেটা আসতে পারে, অবন্তী সুন্দরী অবজ্ঞা করেছিল কার কথা, রাজবাহনের কথা, রক্ষীর কথা, দারুবর্মাকে কে হত্যা করেছিল, চণ্ডবর্মাকে সংবাদ কে দিয়েছিল। তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ আসতে পারে। চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শুনে অবন্তী সুন্দরীর কি অবস্থা হয়েছিল, আনন্দ হয়েছিল না দুঃখ হয়েছিল না বিরক্তি এসেছিল না অনুতাপ এসেছিল, ইত্যাদি প্রশ্ন আসতে পারে। আমার চিত্তে অন্ধকার বিনাশক ড্যাশ প্রজ্বলিত হলো, চক্ষু প্রদীপ না জ্ঞান প্রদীপ না ভক্তি প্রদীপ না বৈরাগ্য প্রদীপ, সঠিক যে উত্তর সেটিকে নির্বাচন করতে হবে। এরকম প্রশ্ন প্রদত্ত চার্ট বা চিত্র থেকে সঠিক উত্তরটি নির্বাচন করা আসতে পারে। যেমন দণ্ডীর রচনা দশকুমার চরিতে, রাজবাহন চরিতম, দারুবর্মার হত্যাকারী রাজবাহন, নায়ক চণ্ডবর্মা, নায়িকা অবন্তী সুন্দরী, মালবরাজ রাজবাহন, রাজকন্যা ইন্দুমতি, এগুলো থেকে সঠিক প্রদত্ত মিলিয়ে চার্ট আসতে পারে। এই হচ্ছে মোটামুটি প্রশ্ন। এইখান থেকে শর্ট প্রশ্ন সবই হচ্ছে এমসিকিউ। এমসিকিউ এর বিভিন্ন প্যাটার্ন, সেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হতে পারে, স্তম্ভ মেলানো হতে পারে, চার্ট দেখে সঠিক উত্তর নির্বাচন হতে পারে, অথবা এমসিকিউ এর মধ্যে অল্টারনেটিভ যেটি সঠিক উত্তর সেটিকে নির্বাচন হতে পারে। তাহলে এই হচ্ছে রাজবাহন চরিতমের বিষয়বস্তু। রাজবাহন চরিতম এর রচয়িতা হচ্ছেন দণ্ডী এবং দণ্ডীর
দণ্ডী মূলত দণ্ডী সম্পর্কে একটা কথা বলা হয়ে থাকে যে দণ্ডী হচ্ছেন ব্যাস এবং বাল্মীকির সমতুল্য। যাতে জগতি বাল্মীকৌ কবিরিত্য বিধানবৎ কবিরীতি তত ব্যাসে কমলস্তয়ী দণ্ডী। অর্থাৎ ব্যাস মহাভারতের জন্য প্রসিদ্ধ, পুরাণের জন্য প্রসিদ্ধ, যতদিন মহাভারত থাকবে ব্যাসদেব থাকবেন। রামায়ণ তাই, বাল্মীকি যতদিন রামায়ণ থাকবে ততদিন বাল্মীকি থাকবেন। এই সমকক্ষে অর্থাৎ আদি কবি, মহাকাব্যের রচয়িতা কবি, তাদের সঙ্গে সমকক্ষ হচ্ছেন এই দণ্ডী। এইটা দণ্ডী সম্পর্কে বলা হয়ে থাকে। এই হচ্ছে রাজবাহন চরিতমের বিষয়বস্তু।